ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সম্প্রতি আপনারা জানেন যে 20-22 ডিএলএড ব্যাচ তারা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে একটি রিলিফ অর্ডার তারা পেয়েছেন। অ্যাজ এ পার্সন হিসেবে তারা কিন্তু অ্যালাউ হচ্ছেন এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আর্টিকেল 142 হিসাবে তাদেরকে কনসিডার করা হচ্ছে ফর দ্য পার্টিকুলার রিক্রুটমেন্ট 11765-তে। এখন এই 20-22-এর সাথে আনঅবজর্ভ যারা প্রার্থী তাদের কিন্তু একটা টাসেল চলছে, আমরা দেখতে পাচ্ছি। তো পড়ে থাকা 2139টা সিট নিয়ে কিন্তু নতুন করে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হলো। আর তো সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, যে জাজমেন্ট রয়েছে, সেটাকে হাতিয়ার করা হচ্ছে আনঅবজার্ভ প্রার্থীদের তরফ থেকে। তো গোটা বিষয়টা আপনাদের দেখাবো, জানাবো যে কী অবস্থায় রয়েছে মামলাটার। শুনানি রয়েছে সম্ভবত এই সোমবারই শুনানি হতে পারে। WP নাম্বার সার্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখতেই পাচ্ছেন এই মামলাটা কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে 24/4/2025 তারিখে ওঠার কথা থাকলেও এই মামলার শুনানি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এই সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সেই জায়গা থেকে মামলা যদি সিনপসিসের দিকে তাকায়, তাহলে পরিষ্কার আপনারা দেখতে পাবেন যে এখানে বলাই আছে যে পিটিশনাররা কিন্তু 10 ক্যান্ডিডেট এবং তারা ভ্যালিড ডিএলএড সার্টিফিকেট হচ্ছে 2022 আগেই। আর আপনারা জানেন যে রিক্রুটমেন্ট বেরিয়েছে 21 অক্টোবর 2022 তারিখে, এবং সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এই টোটাল রিক্রুটমেন্টটা কোথাও গিয়ে শেষ হয়নি, নিঃশেষিত হয়নি। তো সেক্ষেত্রে তারা 20-22 ডিএলএডের একটা অংশ তাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন কারণে সেই মামলা থাকে, এবং রেস্ট অফ যে ভ্যাকেন্সি অর্থাৎ 3139টা সিট, সেই সিটে কিন্তু এখনও আনফিল্ড থেকে গেছে। এটা তাদের দাবি, আনঅবজার্ভ যারা আছে তাদের দাবি। তো সেক্ষেত্রে 20-22-এর জন্য এই সিটটা আলাদা করে রাখা রয়েছে। এই ধরনের কিছু অ্যালিগেশন তারা বিভিন্নভাবে কিন্তু এনেছে। সিনপসিসে তাদের মামলা প্রায় বেশ কিছুজন প্রার্থী তারা এই ধরনের মামলাটি করেন এবং তাদের ডিএলএড আগেই করা ছিল। তো 20-22 প্রার্থীরা যে 2139টা সিট একটা রিক্রুটমেন্টের মাঝপথে কেন রাখা হবে, তাদের জন্য কেন স্পেসিফাই করা হবে, সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টে এই ধরনের যে অর্ডার এসছে, তো এই ধরনের অ্যাক্ট এদের লেখা আছে, বাট দ্য রেসপন্ডেন্ট আর নট অ্যাক্টিং ইন দ্য টার্মস অফ দ্য অর্ডার রিটার্ন অফ সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট সেই হিসাবে অর্ডারের ভিত্তিতে রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কাজ করছে না। তো সেই জায়গা থেকেই তারা মামলা দায়ের করেছেন মহামান্য হাইকোর্টে, এবং সেক্ষেত্রে কোটা বিষয়টাকে তারা রেখেছে। আমি আরেকটু পরিষ্কার করি ব্যাপারটাকে। সেটা হচ্ছে এই ধরনের প্রার্থীরা যারা মামলাটি দায়ের করেছেন তারা টেট 2014 এবং 2017 বোথ আর কোয়ালিফাইড। আবারও দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন ইউর পিটিশনার আর কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 and 17। অর্থাৎ এই ধরনের প্রার্থীরা, এখানে দুটো হতে পারে, একটাও হতে পারে। তো সেক্ষেত্রে তারা পার্টিসিপেশন করেছেন এবং তারা টেটটা পাস করেছেন। পিটিশনারের ট্রেন অ্যাকর্ডিং দ্য নর্মস প্রেসক্রাইবড বাই দ্য competent authority, all the petitioner having valid 2-year diploma in elementary education, in short DLED degree in the favor। তো গোটা বিষয়টা তারা ডিলেট এবং 14 বা 17 পাস তারা করেছিল। এবার এখানে মজাদার বিষয় হচ্ছে, এখানে তারা যেটা ক্লেম করছে 12 নম্বর পয়েন্টে, ইউর পিটিশন স্টেট দ্যাট ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট দ্য রেসপন্ডেন্ট বোর্ড ডিড নট ফিল আপ দেয়ার ডিক্লেয়ার ভ্যাকান্সি। টোটাল 11,672, সামান্য কিছু সিট আগের থেকে কেটে রাখা হয়েছিল। তো সেটার কথা তারা বলছেন যে 11,793টা সিট কাটা রয়েছে। তো একদম পরিষ্কার তারা দাবি জানাচ্ছেন, ইউর পিটিশন স্টেট দ্যাট ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট দ্য রেসপন্ডেন্ট বোর্ড ডিড নট ফিল আপ দেয়ার ডিক্লেয়ার ভ্যাকান্সি। টোটাল নাম্বার 11,472টা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো কারণে আশ্চর্যজনকভাবে গোটা শূন্যপদ তারা পূরণ করছে না। অনলি 9,533 ওয়ার প্লেসড ইন দ্য প্যানেল, অর্থাৎ 9,533কে তারা প্যানেলে রেখেছে। দেয়ার ওয়াজ নো প্রিভিয়াস ডিক্লারেশন অফ এনি ফিক্সড কাট অফ মার্কস। এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আগে থেকেই একটা কাট অফ মার্কস ফিক্স করে দেবেন, এই ধরনের ডিক্লারেশন তারা দেননি প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্য রেসপন্ডেন্ট অন দেয়ার ওন ফিক্সড এই কাট অফ মার্কস, তারা নিজস্বভাবে একটি কাট অফ মার্কস ফিক্স করেছে ইন দ্য মিডল অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। এইটা খুব গুরুত্বপূর্ণ যে একটা রিক্রুটমেন্টের মাঝপথেই তারা একটা কাট অফ ফিক্স করে দিয়েছেন অ্যান্ড ডিসাইড টু টেক এনি 9,533 ক্যান্ডিডেট ইনস্টেড অফ 11,672। তো 11,672-এর পরিবর্তে 9,533-এর মধ্যে তারা একটা কাট অফ ডেট 9,533 কাট অফ ডেট, যেটা মিডিল অফ দ্য
রিক্রুটমেন্টের কথা তারা বলছে, তো তারা একটা কাট অফ ডেট ফিক্স করেছে। সাচ অ্যাকশন বাই দ্য রেসপন্ডেন্ট ইজ কমপ্লিটলি আরবিটারি। তো এটা আইন বিরুদ্ধ এরম তা দাবি করছেন অন্য সব প্রার্থী যারা রয়েছেন, তারা এই মর্মে মামলাটা দায়ের করেছেন যে বেশ কিছু প্রার্থীরা তারা দেখেন যে তারা আনঅবজার্ভে ঢুকে যান, অথচ সিট ফাঁকা রয়েছে। সেই সিটটা সুপ্রিম কোর্ট একাধিক আর্গুমেন্টে দেখা গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে গিয়ে তারা বলছে যে এই সিটটা আমরা ইনক্লুড করে রাখছি, মানে আমরা রেখে দিচ্ছি 20-22-এর জন্য। তো সেখান থেকে একটা মিস কনসেপ্টটা তৈরি হয়। কিন্তু যদি আপনারা দেখেন যে বাংলা মিডিয়ামের প্রার্থীরা সম্ভবত মামলাটি করেছেন, তো সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই দুটো বাদ দিয়ে আদার মিডিয়াম কিন্তু অতটা সিট ফাঁকা ছিল না সেই টাইমে, মানে জেনারেল এবং ওবিসিবির কথা বলছি। তো এই জন্য কাট অফ ডেট ওখানে ফিক্সড হয়েছে। তো এই যে দেখুন এই মামলা যদি আরেকটু আমরা এগিয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবেন যে মূল মামলাকারী তিনি বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড পাটনা থেকে তিনি পাস করেছেন, তার মার্কশিট এখানে পরপর দেওয়া রয়েছে। তো বিষয়টা হচ্ছে বিহার বোর্ড কি অ্যালাউ করেছিল, মানে আমি তো এটা জানি না যে মামলাকারী যিনি রয়েছেন, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না যে এটা অ্যালাউ করেছেন। এবং বাকিদের কয়েকটা ডকুমেন্ট আপনাদের দেখাবো। ধরুন এই আতাউল্লাহ সামথিং কিছু আছে আমিন, তিনি 2014-16 ব্যাচ তিনি পাস করেছেন। তিনি যদি 14 টেট পাস করে থাকেন, আমি জানি না কোন টেট পাস করেছেন, যদি 14 টেট পাস করে থাকেন তাহলে 14 টেটে 14-16 ব্যাচ, তো 42,999 মধ্যে অ্যাবজর্ব হয়েছিল। তাহলে ইনি কেন পড়ে আছেন, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। মানে এটা আপনাদের জাস্ট মামলার ফ্যাক্ট দেখানোর জন্য বলছি। তো 14-16 ব্যাচ তো অ্যাবজর্ব করে নিয়েছিল প্রথমবার, তারা অ্যাজ এ নন ট্রেন্ড হিসাবে বসে, পরবর্তীতে অ্যাজ এ পার্সুইং হিসাবে তাদেরকে ট্রেন্ড হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ছোট্ট উইন্ডো খুলে তাদেরকে ওখানে অ্যাবজর্ব করে নেয়। দেন এখানে 2009-10 একটা সার্টিফিকেট রয়েছে দেখতে পাচ্ছি। তো বিভিন্ন ধরনের এরা 2020 সালের আগেই তারা ট্রেনিংটা কোয়ালিফাই করেছে। এবং যা দেখতে পাচ্ছি ডিএলএডটা যে সময় করা তাদের হয়তো পুরনো সিলেবাসের এইচএস রয়েছে বা মাধ্যমিক রয়েছে, সেক্ষেত্রে নাম্বারটা হয়তো মেবি কম, যার জন্য আনঅবজার্ভ লিস্টে তারা হয়তো প্লেস পেয়েছেন। এখন এই জায়গা থেকে তাদের প্রেয়ার যেটা 20-22-এর জন্য যে রিমেইন ভ্যাকেন্সি 2100 সামথিং 39 বা কত আছে, সেই সিটটা যদি 20-22 পেতে পারে, অর্থাৎ কনভার্সন যদি হয় ও তাদের জন্য, তাহলে এরা কেন সেই জায়গাটায় যেতে পারবে না? এটা তাদের যে দেখতে এমডি আবদুল্লাহ শেখ, তো সেক্ষেত্রে ওবিসি, আমি প্রত্যেকে বলছি যে মামলাকারী যারা তারা ওবিসিবি এবং জেনারেল অন্য কেউ হবেন না, অন্য কেউ হলে অ্যাবজর্ব হয়ে যেতেন, তার প্রত্যেককে তো নিয়ে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের এই যে আনঅবজার্ভ লিস্টে তারা রয়েছেন সামথিং 934 নম্বরে, আরও কত নাম্বারে। তো যেটা বলছিলাম যে এই মামলায় অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে যাওয়ার পরে এর তৎপরতা দেখানো উচিত ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের বা 20-22 প্রার্থীদের তৎপরতা দেখানো উচিত ছিল। কিন্তু তাদের মধ্যে একটা কোথাও গিয়ে ভেদাভেদ তৈরি হয়েছে, কেউ পিটিশনে কেউ নন পিটিশনার। প্রাথমিক শিক্ষা পর্ষদেও যারা যাচ্ছেন তাদেরও ক্ষেত্রেও তারা বলছেন যে আপনি পিটিশনার না নন পিটিশনার, মানে একটা কোথাও একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে, একটা ভেদাভেদ তৈরি করে দেওয়া হচ্ছে। তো একত্রিতভাবে যদি এটা নিয়ে কোনো মুভমেন্ট হতো তাহলে হয়তো ডেফিনেটলি সুপ্রিম কোর্ট অর্ডার হচ্ছে, দেন আমাকে ভাই আমার কোর্সটা অ্যালাউ হবে কিনা সেটা নিয়েই তো অর্ডার, তো সেটা তো অ্যালাউ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে ভাই কেন তুমি একটা রেজাল্ট পাবলিশ করছো না 20-22-এর? এটা নিয়ে সকলকে একত্রিত হয়ে জিনিসটা করলে তাদের দিক থেকে রিলিফটা হতো। এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী স্টেপ নেবেন, সুপ্রিম কোর্টের অর্ডারে স্পেসিফিক করে কিছু বলা নেই যে আপনি সার্চ ডেটের মধ্যে আপনাকে করতে হবে। তো অ্যালাউ মামলাটাই ছিল যে তারা অ্যালাউ হবে কি অ্যালাউ হবে না কোর্সটা, তো অ্যালাউ হয়ে গেছে। তারপরে এরা তো রেজাল্ট প্রত্যেকের দেওয়া উচিত, 12 অথরিটি প্রত্যেকে এখানে ইন্টারভিউ দিয়েছে, তো সেটা সবার একটা ইন্টারভিউ তালিকা একসাথে বেরোনো উচিত। তো সেই জায়গা থেকে এখনও সেই রকম কিছু নন পিটিশনার শুনেছিলাম যে মাঝখানে গেছিলো, এবং যাদের মামলা হয়তো মূল মামলাকারী হয়তো আগামীকাল তার মামলা রয়েছে, তার নামে মামলা রয়েছে, তারাও গেছিলো, নাম বলছি না। তো তাদের ওই ডেপুটেশন নিয়ে তারা বেশ হেলিয়ে দুলিয়ে চলছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ হেলিয়ে দুলিয়ে চলা ব্যাপার। যখন করে তখন খুব দ্রুত করে, যখন করে না তখন ধীরে ধীরে করে। তো যাক, এইরকম একটা জায়গা থেকে যত বিলম্ব হবে তত এই ধরনের মামলাগুলো ফেস করতে হবে 20-22 প্রার্থীদের। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।